নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। জেলার খবর অন দ্য স্পট, সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো প্রথমেই শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীর বিরুদ্ধে হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য মাটিগাড়া এলাকায়। গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় অমরবীরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন তাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে এএসআই অমরবীর আদালতে জামিনের আবেদন করেন, যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। গতকাল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ মাল্লাগুড়ি এলাকা থেকে অমরবীরকে গ্রেফতার করে। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যেমনটা জানতে পারা যাচ্ছে। আদালতে জামিনের আবেদন করেছিলেন এএসআই, কিন্তু তার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট আমরা চোখ রাখছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীর বিরুদ্ধে হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সঙ্গে। ঋষি, যেমনটা জানতে পারা যাচ্ছে, এবার পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠছে, কি জানতে পারা যাচ্ছে? মহিলা কিন্তু মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ করেছিলেন এক এএসআই যে রয়েছেন অফিসার, যিনি ট্রাফিকের দায়িত্বে রয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আওতায়। সেখানে কিন্তু তিনি ডিউটি করতেন এবং জানা যায় যে বিগত কয়েক বছর ধরে কিন্তু সেই মহিলাকে, সেই যে অমরবীর, তিনি এরপরেই কিন্তু মাটিগাড়া থানা লিখিত অভিযোগ করার পরে কিন্তু পরবর্তীতে কিন্তু মাটিগাড়া থানা পুলিশ কিন্তু তদন্তে নামে। অন্যদিকে কিন্তু যে এএসআই রয়েছে অমরবীর, তাকে কিন্তু খোঁজার চেষ্টা করা হয়। পাশাপাশি জানিয়ে দিই যে সে কিন্তু নিজে পালিয়ে বেড়াচ্ছিল। এরপরেই কিন্তু বিভিন্ন শিলিগুড়ি আদালত ছেলে হাইকোর্টেও কিন্তু জামিনের জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেই কিন্তু তার জামিন কিন্তু খারিজ করে দেয় আদালত। এরপরেই কিন্তু গতকাল কিন্তু তাকে প্রধাননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জানিয়ে দিই যে সে আবেদন যখন কোর্টে তোলা হয়, আজ তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হবে এবং রিমান্ডে নিয়ে কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করবে মাটিগাড়া থানার পুলিশ। অন্যদিকে জানিয়ে দিই যে রক্ষকই ভক্ষক, তাহলে সাধারণ মানুষ পুলিশের উপরে কিভাবে ভরসা করবেন তা কিন্তু বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমধ্যেই তোলপাড় হয়ে উঠেছে গোটা শিলিগুড়ি। একের পর এক মাটিগাড়াতে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটছে, যার ফলে কিন্তু সমস্যা সাধারণ মানুষের কিন্তু অনেকটাই চিন্তা বাড়িয়ে দিয়েছে। দিশা, তবে ঋষি, সেই এএসআই আধিকারিকের বিরুদ্ধে ডিপার্টমেন্ট থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, আপাতত কিন্তু তদন্ত চলছে। তদন্ত করার পরে তাকে কিন্তু রিমান্ডে নিয়ে পুরো ঘটনার তদন্ত করবে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। এবং ইতিমধ্যেই কিন্তু তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে কিন্তু তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে, কিন্তু এটাই জানানো হয়েছে। দিশা, একেবারে ধন্যবাদ ঋষি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীর বিরুদ্ধে হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য মাটিগাড়া এলাকায়। গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় অমরবীরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন তাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে এএসআই অমরবীর আদালতে জামিনের আবেদন করেন, যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। গতকাল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ মাল্লাগুড়ি এলাকা থেকে অমরবীরকে গ্রেফতার করেন, আর আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। বন্যায় ডুবেছে ঘরদুয়ার, নেই মাথা গোজার ঠাই, অথচ মেলেনি কোনো রকম সরকারি সাহায্য বা সহযোগিতা। ত্রাণ নেই, নেই জল, কার্যত না খেয়ে দিন কাটছে সকলে। যার জেরে ক্ষিপ্ত হয়ে
ব্যাপক বিক্ষোভ দেখালেন আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকার বহু বানভাসী মানুষ। আরামবাগ খানাকুল প্রধান সড়কে শুয়ে পড়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। অন্যান্য যানবাহনের পাশাপাশি বিক্ষোভে আটকে পড়েন পুলিশের গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা। পরবর্তীতে প্রশাসনের তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হলে উঠে যায় সেই অবরোধ। তবে প্রতিবাদে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। মূলত বন্যা কবলিত এলাকায় যেভাবে দীর্ঘদিন ধরে দুর্দশার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, তারই আরও এক ছবি উঠে এলো। বন্যায় ডুবছে ঘর দুয়ার, সেখানে নেই মাথা গোঁজা ঠাঁই, অথচ কোনো রকম সরকারি সাহায্য বা সহযোগিতা থেকেও বঞ্চিত রয়েছেন এলাকাবাসীরা। ত্রাণ নেই জল, কার্যত না খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদেরকে, যার জেরে ক্ষিপ্ত হয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকার বহু বানভাসী মানুষ। কোনো প্রশাসন আধিকারিক আসেনি, কোনো সাহায্য আপনারা পাননি, তার জন্য কি এই পথ অবরোধ করলেন আপনারা? আমরা ওই জন্য পথ অবরোধ করে বসে আছি। আমরা খেতে দিতে পাই না, আমাদের 600 ঘরের বসবাস সব স্পষ্ট হয়ে গেছে, সব ছাদের উপরে রয়েছে। কেউ আসে না, কোনো প্রশাসন আসে না। কোনো সাহায্য পাননি আপনারা? আমরা সাহায্য পাই না, কিচ্ছু পাই না, জলও পাই না, খাবার কিচ্ছু পাই না আমরা।
সর্বস্ব হারিয়ে অবশেষে রাস্তায় অবরোধ করতে বসলেন বানভাসীরা। ত্রাণ নেই জল, কার্যত না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদেরকে, যার জেরে ক্ষিপ্ত হয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকার বহু বানভাসী মানুষ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। যেমনটা জানতে পারা যাচ্ছে, আরামবাগে অবশেষে সর্বস্ব হারিয়ে এই কোনো রকমের কোনো সহযোগিতা না পেয়ে রাস্তায় পথ অবরোধে বসলেন আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকার বহু বানভাসী মানুষ। কি জানতে পারা যাচ্ছে? কোনো রকমের কোনো সরকারি সাহায্য ছাড়াই, ত্রাণ ছাড়া, জল ছাড়া কার্যত না খেয়ে দিন কাটাচ্ছেন বহু বানভাসীরা, যার জেরে ক্ষিপ্ত হয়ে অবশেষে ব্যাপক বিক্ষোভ দেখালেন আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকার বহু বানভাসী মানুষ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময়ের সঙ্গে। তন্ময়, যেমনটা দেখা যাচ্ছে এবার আস্তে আস্তে ধৈর্য হারাচ্ছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। আরামবাগ থেকেও উঠে এলো সেই একই ছবি, কি জানতে পারছো? হ্যাঁ দেখো রিসা, একদমই তোমাকে জানিয়ে রাখি যে খানাকুলের যে গোপালনগর রয়েছে, সেই খানাকুলের গোপালনগর এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু রাস্তাতে পড়ে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য যে আমরা মাথা গোঁজা কোনো ঠাঁই পাচ্ছি না, সেই জায়গা থেকে কেন পানীয় জল থেকে শুরু করে খাদ্য মিলছে না, কেন আমরা এই অভাব অনটনে থাকবো। বন্যা পরিস্থিতি বিগত 4-5 দিন হয়ে গেলেও কোনো রকম সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে তারা কিন্তু রাস্তায় দাঁড়াচ্ছে এবং রাস্তার উপরে থাকতে হচ্ছে। তারা কোনো রকম ভাবে খাওয়া দাওয়া করতে পারছে না এবং কোনো রকম ভাবে সরকারি ত্রাণ বা সরকারি কোনো রকম ভাবে সহযোগিতা পাচ্ছে না। সেই সব বিষয় নিয়ে শুকনো চিরে আজকে দিতে গেলে তারপর থেকে কিন্তু চরম বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষরা। দিশা, একদমই তন্ময়। তবে আরেকটা বিষয় দেখো, এই যে তাদের তো এই ধরনের দুর্দশার সম্মুখীন হওয়ার কথা ছিল না, কারণ প্রশাসন তো রয়েছে। প্রশাসন রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যখন আরামবাগ মহকুমা পরিদর্শনে আসেন পুরসুরা থেকে কিন্তু এসে জেলা শাসক থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সকলকে বলে যে এখানে এক হয়ে সকল মিলে কাজ করুন, কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কোনো রকম ভাবে সহযোগিতা পাচ্ছে না। স্থানীয় মানুষ সেই নিয়েও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল। তারপরও বিগত কয়েকদিন কেটে গেলেও খানাকুল এলাকার মানুষ কিন্তু সেই দিক দিয়ে কোনো রকম ভাবে সহযোগিতা পাচ্ছে না। কারণ যেসব উঁচু এলাকা আরামবাগের যেমন পুরসুরা, গোঘাট, এইসব জায়গা থেকে কিছু জায়গা থেকে জল কমলেও কিন্তু খানাকুলের বন্যা পরিস্থিতি কোনো রকম ভাবে পাবেনি। কারণ খানাকুলে এমনি নিচু এলাকা, এই জায়গার জলগুলো গিয়েও কিন্তু খানাকুলে যে জমছে, এর সাথে সাথে মেদিনীপুরের ঘাটাল এলাকারও কিন্তু জল এসে খানাকুলে জমছে। তারপর থেকে কিন্তু ব্যাপক সম্মুখীন হয়েছে খানাকুল এলাকার মানুষ। দিশা, ধন্যবাদ তন্ময়। বন্যায় ডুবছে ঘর দুয়ার, নেই মাথা গোঁজার ঠাঁই, অথচ মেলেনি কোনো রকম সরকারি সাহায্য বা সহযোগিতা। ত্রাণ নেই জল, কার্যত না খেয়ে দিন কাটাচ্ছেন সকলেই, যার জেরে বিক্ষিপ্ত হয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন আরামবাগের খানাকুলের গোপালনগর এলাকার বহু বানভাসী মানুষ। আরামবাগ খানাকুল প্রধান সড়কে শুয়ে পড়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। অন্যান্য যানবাহনের পাশাপাশি বিক্ষোভে আটকে পড়ে পুলিশের গাড়িও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা। পরবর্তীতে প্রশাসনের তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হলে উঠে যায় অবরোধ। এদিকে প্রাকৃতিক দুর্যোগ কাটতে না কাটতেই অগ্নিমূল্য সবজির দাম, ব্যাপকভাবে দাম বাড়লো ফুলকপি থেকে শুরু করে বেগুন, পটল, টমেটো সহ বিভিন্ন শাকসবজির। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সুদীপ। একদিকে যেখানে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নাজেহাল গোটা বাংলার একাধিক জেলার বানভাসী মানুষ, তো তার সঙ্গে সঙ্গে এবার এই চড়া দামে যে সবজি মূল্য ছবি উঠে আসছে সে বিষয়ে বিস্তারিত জানবো।
তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, প্রাকৃতিক দুর্যোগ কাটতে না কাটতেই অগ্নিমূল্য সবজির দামে ব্যাপকভাবে দাম বাড়লো ফুলকপি, বেগুন, পটল, টমেটো সহ বিভিন্ন শাকসবজির। এ বিষয়ে আমরা আবারও কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ। সুদীপ, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো, একদিকে যেখানে প্রাকৃতিক দুর্যোগের জন্য নাজেহাল গোটা বাংলার একাধিক বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ, তো অন্যদিকে এবার এই অগ্নিগর্ভ হচ্ছে সবজির দাম, সে বিষয়ে বিস্তারিত জানবো। আমার দুটো জমি লাগানো ছিল, একটা ডাউন জমি ছিল, সেটা পুরো জলে ডুবে একবারে সারা গাছ চারা জল মূর্তি রোদে ঝুমে মরা গেছে। আর একটা বড় জমি উঁচু জমিতে ছিল, সেটা বেগুন ধরা অবস্থা ছিল, বেগুন ধরে রেখেছিলাম যে পুজোতে বেশি মার্কেট পাবো, তার জন্য বেগুনটা ধরে রেখেছিলাম পরে বীজবো। তো সেই বেগুনের ওয়েট, গাছের ওয়েট বড় গাছ হয়ে গেছিলো এক গোলা সমান। তো গাছ সহ এমনভাবে পড়েছে, মানে যে কটা ছিল হয়তো 5 কুইন্টাল বেগুন ধরেছিল, সেটা আমি তার থেকে 1-1.5 কুইন্টাল পেয়েছি। আবার নতুন করে এখন 1 মাস কোনো বেগুন থাকবে না পুজোকে। এমনি বেগুনের মার্কেট 20 টাকার থেকে বেড়ে 50 টাকা হয়ে গেছে। আজকে 50 টাকা আমরা পাইকারি দিলাম। আজকের বাজার কত? হ্যাঁ, আজকে 50 টাকা করে দিলাম। তো পুজোকে মনে হচ্ছে 100 টাকা তো বেগুন মিলবে না, মানুষ খেতে পাবে না। এই ফুলজালি এসে বেগুনটা ধরতে পুজোকে 1 মাসে বেগুনটা ধরাতে পারা যাবে না। সবটাই কি দুর্যোগের জন্যই হলো? সব এই দুর্যোগের জন্য, দুর্যোগ এই বৃষ্টি প্লাস ঝড়। দাম বেড়েছে, কি জন্য মনে হচ্ছে এটা হতে পারে? বৃষ্টির লেবু হতে পারে, জিনিসের মাল মহল্লাবাদী মারাখানি সারা দাম বেশি আছে। আজকে কেমন কি জিনিসপত্রের দাম কেমন? পটল টটল কেমন পেলেন? দাম আছে মোটামুটি। এখন 20 টাকা কেজি হচ্ছে, কুঁদরি 15 টাকা কেজি, কাল্লা 30 টাকা কেজি। দাম কি বেড়েছে? একটু বেড়েছে সামান্য। কি জন্য এটা? জলে নষ্ট হয়ে গেছে বলে সব মাল। কাটতে না কাটতেই অগ্নিমূল্য সবজির দামে ব্যাপকভাবে দাম বাড়লো ফুলকপি, বেগুন, পটল, টমেটো সহ বিভিন্ন শাকসবজির। প্রাকৃতিক দুর্যোগের আগে যে পরিমাণ দাম ছিল সবজির, তা একেবারে এক ধাক্কায় ডাবল হারে বেড়ে গেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপের সঙ্গে, যেমনটা জানতে পারা যাচ্ছে। সুদীপ, প্রাকৃতিক দুর্যোগে একদিকে যেখানে নাজেহাল জনজীবন, সেখানে এবার পকেটে টান পড়ছে সবজির চড়া দামের ক্ষেত্রে, কি জানতে পারছো? বাঁকুড়া জেলা সহ নানান জেলার, তার মধ্যে বাঁকুড়া জেলার বৃষ্টিপাতটা বোধহয় একটু বেশি হয়েছিল, কেননা এতটাই বৃষ্টি হয়েছে যে জলপ্লাবন পারাপার করতে পারেনি মানুষজন। এমনকি যে জলস্রোত এত মারাত্মক ভাবে হয়েছিল যে সমস্ত কৃষি জমি যেখানে কাঁচা সবজি হয়, বিশেষ করে জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, এই 3টে ব্লকে কিন্তু কাঁচা সবজি এখানের মানুষজন যারা কৃষক রয়েছেন চাষ করেন। এমনকি এই যে সবজি রয়েছে এইখানে মার্কেটের বিক্রির পাশাপাশি এই সবজি কিন্তু কলকাতা পর্যন্ত পাঠানো হয় কলকাতার মানুষজনের জন্য। কিন্তু ইতিমধ্যে এই জলপ্লাবন হলো, বন্যার জেরে কিন্তু 3 দিন ধরে
এই সবজির জমি একদম জলের তলায় হয়ে গেছে, যার জেরে কিন্তু ইতিমধ্যে সবজি সব নষ্ট হয়ে গেছে। এখন মূলত আগাম চাষ যেটা বলা হয়, ধান চাষের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো সহ একাধিক যে শাকপালা রয়েছে, সেটা পালং শাক, পুনকো শাক, সবই কিন্তু একদম বেশিরভাগই বলা চলে যে 70% সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। যতটুকু রয়েছে 30%-এর মধ্যে তা ইতিমধ্যেই কিন্তু চড়া বাজার উঠে গেছে। যে বেগুন আজ থেকে জলের বৃষ্টি যে হলো তার আগে দাম ছিল 20 টাকা, সেই বেগুন ইতিমধ্যেই কিন্তু 50 থেকে 60 টাকা হয়ে গেছে। ফুলকপি, যে কপির দাম ছিল 60 টাকা, সা ইতিমধ্যেই কিন্তু 100 টাকা হয়েছে। পাশাপাশি যে শাক গ্রামের মানুষরা 5 থেকে 6 টাকা তারই হিসেবে পেতেন, সেই শাক আজকের কিন্তু দাম হয়েছে 12 থেকে 14 টাকা। সব মিলিয়ে কিন্তু আজকের অগ্নিমূল্য বাজারে দাঁড়িয়ে গেছে, ডবল দাম হয়েছে। রিশা, একদম সুদীপ, তবে আরেকটা বিষয় দেখো, ইতিমধ্যেই আমরা কিন্তু দেখেছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু আংশিকভাবে সম্পর্ক ছিন্ন করার প্রবণতাটা এই মুহূর্তে দেখা গিয়েছে বাংলার সঙ্গে। আর সেখানে দেখা গিয়েছে যে বহু পণ্যবাহী ট্রাক, সেখানে দেখা গেছে যে এই শাকসবজি সহই কিন্তু বহু ট্রাক ঠায় দাঁড়িয়ে রয়েছেন যারা বাংলায় প্রবেশ করতে পারছেন না। এই বিষয়টাও কি এই সবজির মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলছে? একদমই দেখে বলি তোমায়, ঝাড়খণ্ডের যে সবজির গাড়িগুলি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলতে, ওখানেও তো বন্যা পরিস্থিতি হয়েছিল, কিন্তু তবুও আমাদের বাঁকুড়ার যে ফসল নষ্ট হয়েছে হয়তো এতটা নষ্ট হয়নি ঝাড়খণ্ডের ক্ষেত্রে, কিন্তু ঝাড়খণ্ড থেকে কি কারণে সবজি এসছে সেটা তো তাদের যারা কৃষক রয়েছেন কিভাবে তারা লেনদেন করে ওনারাই বলতে পারবেন। কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে যে সবজি নষ্ট হয়েছে, এটা কিন্তু একটা বলা চলে একদম মারাত্মক রেশ করেছে সামনে দুর্গাপূজা। আর দুর্গাপূজা মানেই এই প্রচন্ড যে সবজিগুলি রয়েছে, শাক থেকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বিনস একাধিক, তা কিন্তু বলা চলে একবারে নাগালের বাইরে চলে যাবে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ থেকে শহরাঞ্চলে যারা প্রত্যেকদিন নিত্যদিন কিনে খায়, তাদের কাছে কিন্তু পকেটে টান পড়বে। এটাই কিন্তু একদমই যারা কৃষক রয়েছেন, যারা ফসল জমি থেকে ফলিয়ে বিক্রি করছেন মার্কেটে, তারাই কিন্তু বলছেন। দিশা, একেবারেই ধন্যবাদ সুদীপ। প্রাকৃতিক দুর্যোগ কাটতে না কাটতেই অগ্নিমূল্য সবজির দাম, ব্যাপকভাবে দাম বাড়ল ফুলকপি, বেগুন, পটল, টমেটো সহ বিভিন্ন শাকসবজির। প্রাকৃতিক দুর্যোগের আগে যে পরিমাণ দাম ছিল সবজির, তা একেবারে এক ধাক্কায় দ্বিগুণ হারে বেড়ে গেল। বেগুন 50 থেকে 60, ফুলকপি 100 টাকা। এদিকে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্তের পকেটে ধরেছে টান। একদিকে বৃষ্টির জেরে মাটির কাঁচা বাড়ির দেওয়াল যেখানে ভেঙে পড়ছে, তা পুনরায় বানাতেই প্রচুর খরচ, তো তার উপরে সবজির আকাশ ছোঁয়া দাম দেখে মাথায় হাত বিক্রেতাদের। কিভাবে যোগাবেন নিত্যদিনের সংসার খরচ ভেবে উঠতে পারছেন না মধ্যবিত্ত পরিবারের মানুষজন। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যেই প্রায় 3 ঘন্টা তালাবন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়, পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামদিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন 71.5%, সেই ছাড়ের টাকা 1 টাকাও দেয়নি, কোনো লিস্ট দেখায়নি, কোনো কিচ্ছু না, কাউকে কিছু টাকা দেয়নি। সেই জন্য বিক্ষোভ। বাকি টাকা যারা শোধ করেছে সবাই
যাদের 1 লক্ষ টাকা লোন ছিল কৃষকের তার 50,000 করেছে, যার 50,000 টাকা ছিল তার 20,000 25,000 লোন দিচ্ছে। ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না, ক্রেডিট লিমিট নেই। তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে? পরিশোধ হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে। আমাদের পুজোর মরশুম, কৃষকের সময়, এবং 5 বছর যাবৎ আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি, সব ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। উনি 600 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না। কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই। তিনি বলছেন সব মাথা কিনে রেখেছি, আমার উপরে কে কথা বলবে? আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে। আজকে ওর জন্যই সাধারণ মানুষ, কৃষকরা বিক্ষোভ হয়ে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জীবের কাছ থেকে। সঞ্জীব, সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে এবার ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে যেভাবে অবরোধ চালালেন স্থানীয়রা, তার পাশাপাশি দেখা যাচ্ছে ম্যানেজার নিজেই আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কি জানতে পারা যাচ্ছে? দেখো, একেবারেই বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা অশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির যিনি ম্যানেজার রয়েছেন শুভেন্দু দত্ত, তার বিরুদ্ধেই কিন্তু কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ এনে স্থানীয় যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সমবায় সমিতির সামনে আজকে জমায়েত হন এবং তারপরেই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। একেবারে ম্যানেজারকে সহ ম্যানেজারের যে অন্যান্য সহকর্মীরা রয়েছেন তাদেরকে তালাবন্দি করে রাখেন, প্রায় 3 ঘন্টা ধরে তাদেরকে তালাবন্দি করে রাখা হয়। পাশাপাশি সমবায় সমিতির সামনেই যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কও তারা অবরোধ করে রাখেন। তাদের যেটা অভিযোগ যে সমবায় সমিতির যে সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা তারা তা পাচ্ছেন না, যেমন সরকার নির্ধারিত যে সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না, অন্যদিকে সরকার নির্ধারিত যে রাসায়নিক সার তাদেরকে দেওয়া ভর্তুকিযুক্ত রাসায়নিক সার সেটা কৃষকদেরকে না দিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। সমবায় সমিতির যে কৃষি যন্ত্রাংশ রয়েছে তা ব্যবহারের সুযোগ না দেওয়া। সবথেকে বড় অভিযোগ তারা করছেন বিগত মরশুমে তাদের যে পরিমাণ ঋণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ ঋণ তারা পাচ্ছেন না এবং সেই ঋণের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের একাধিক বেনিয়মের অভিযোগ ও কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ এনেই কিন্তু স্থানীয় কৃষকরা আজ বিক্ষোভে ফেটে পড়েন। তারা যখন রাজ্য সড়ক অবরোধ করেন এবং সমবায় সমিতির প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান, প্রথমে কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সেই বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পুলিশ প্রথমে ব্যর্থ হয়, পরে ঘটনাস্থলে ছুটে যেতে হয় কতুলপুর ব্লকের বিডিওকে। ভিডিও ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তিনি আশ্বাস দিলে পরে কিন্তু বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন। অন্যদিকে আমরা যেমনটা জানতে পারছি যে বিক্ষোভকারী কৃষকরা তারা জানাচ্ছেন যে যতক্ষণ না তাদের এই সমস্যা মিটবে তাহলে কিন্তু আগামী দিনে তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন। এবং অন্যদিকে সমবায় সমিতির যিনি ম্যানেজার রয়েছেন শুভেন্দু দত্ত, তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৃষকদের দিকে। তিনি বলছেন শূন্য থেকেই তার হাত ধরে আজকে সমবায় সমিতি 100 কোটি টাকার সম্পত্তি করেছে এবং তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণ করতে পারে কেউ তাহলে তিনি নিজে থেকেই এই ম্যানেজারের পদ থেকে পদত্যাগ করবেন। একেবারে ধন্যবাদ সঞ্জীব। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যেই প্রায় 3 ঘন্টা তালাবন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হন, পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।